দর্শক সবাইকে মাছরাঙার পর্দায় স্বাগত জানাচ্ছি। সাথে আমি আছি বিপ্লব হাসান। এই মুহূর্তে আমরা এমন একজন ব্যক্তির কাছে এসেছি যার কথা শুনে নিশ্চয়ই আপনারা খুশি হবেন। এবং এখন সমসাময়িক যে প্রেক্ষাপটটা চলছে, অর্থাৎ অনেকদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, 9 সেপ্টেম্বর যদি সবকিছু ঠিক থাকে নির্বাচন হবে। তো স্বাধীনের পর প্রথম যিনি এই ভিপি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, আমরা তার কাছে এসেছি। আমরা তার সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে সেই সময়ের প্রেক্ষাপট কেমন ছিল, এখন কেমন। শুরুতেই জানতে চাই, কেমন আছেন আপনি? আছি বয়সের কারণে যেটু সুস্থ অসুস্থ পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান, কিছুটা সুখ কিছুটা অসুখ, এটা মিলে চলছে। আমি গতকাল যখন আপনার সঙ্গে কথা বলি, আপনি বলছিলেন যে আপনি মেডিকেলে আছেন, একটু অসুস্থ ছিলেন। আমার নিউমোনিয়া হয়েছিল, হাসপাতালে ছিলাম 10-12 দিন। তারপরে ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছে। তা আমরা ঢেকি স্বর্গে গেল ধান বানে, আমার তো বিশ্রামের ভেতরেও চিন্তা ভাবনা শুধু না, কিছু টুকটাক কাজের ভেতরেও জড়িত আছে। প্রথমেই যারা দেখছেন তাদের জন্য যদি আপনি একদম আপনার মুখে পরিচয়টা দিতেন, যে আপনি কোন দল করতেন। আমরা জানি যে কমিউনিস্টে ছিলেন আপনি। আমি মুজাহিদুল ইসলাম সেলিম, সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিলাম। ম্যাট্রিকে স্ট্যান্ড করে পাশ করে তারপরে প্রথমে ঢাকা কলেজ, সেখান থেকে এক্সপেলড হয়ে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করে ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে ফার্স্ট ক্লাস পেয়ে আমি অনার্স MA দুইটাই পাশ করে আমার শিক্ষা জীবন শেষ হয়ে যায়। এবং তারপরে আমি ক্ষেত মজুর আন্দোলনে অংশগ্রহণ করি প্রায় 1 দশকেরও বেশি সময়। কত সালে এটা? এইটা 80 সালে জেল থেকে বেরিয়ে আসার পর। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে গ্রামের ভূমিহীন কামলা শ্রেণীর মানুষ যাদেরকে বলে তাদেরকে সংগঠিত করতে হবে, এবং বিশাল সংগঠন গড়ে উঠল। সঙ্গে সঙ্গে আমি ছাত্র থাকাকালেই যখন ছাত্র আন্দোলনে সক্রিয়, তখনই কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক হয়। এবং আমি কমিউনিস্ট পার্টির, তখন আত্মগোপনে ছিল কমিউনিস্ট পার্টি, এবং আত্মগোপনে নিষিদ্ধ থাকা কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে। কারণ পাকিস্তান এই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করে রেখেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতে হয়েছে। এবং সেই অবস্থায় সামনে ছাত্র ইউনিয়ন প্রকাশ্যভাবে, আর ভেতরে তো কমিউনিস্ট পার্টির যে সাংগঠনিক কাঠামো, সেটার ভেতরে থেকে আমি অগ্রসর হই। এবং আইয়ুব বিরোধী আন্দোলনে বড় রকম ভূমিকা, একেবারে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। মুক্তিযুদ্ধ এবং তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, সেইটার। আমি এই ডাকসু প্রসঙ্গে একটু আসতে চাই যে যুদ্ধ হলো, একদম বিধ্বস্ত একটা দেশ। তারপর প্রথম যখন ডাকসুর কথা চলছে, তখন কিভাবে, তখন শুরুটা যেমন, এখন আমি যদি ভুল না করি 48 জন পার্টিসিপেন্ট আছে এই ভিপি পদের জন্য। আপনার সময় কতজন ছিল? 69-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত কয়জন হবে না হবে এটার কোনো ব্যাপার ছিল না, কারণ এটা ফিক্সড ছিল কনস্টিটিউশনে যে হল ইলেকশনে ভিপি, জিএস, অমুক সমুক সব সেক্রেটারি ইলেকশনের পাশাপাশি কোনো হলে 2টা, কোনো হলে 1টা ডাকসু প্রতিনিধি নির্বাচিত হবে। সব হল থেকে যারা ডাকসু প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে তারা একত্রিত এসে 12 জন 13 জন হোক, নির্ধারিত করা ছিল যে এই হল থেকে এইবার ভিপি, এই হল থেকে এইবার জিএস, আবার এটা বাই রোটেশন ঘুরতে থাকতো। তাহলে পরে তারা মিলে বসে তখন ইনডাইরেক্ট ইলেকশন, যেটাকে বলে পরোক্ষ নির্বাচন, সেটা দিয়ে ইলেকশন হতো। এবং ডাকসু আগাগোড়াই ছিল বামপন্থীদের নিয়ন্ত্রণে। যেমন আপনি যখন নির্বাচিত হলেন প্রথমবার যুদ্ধের পর, আপনি কি ধরনের কাজ দিয়ে শুরু করলেন? আপনি কোন কোন বিষয়গুলো তখন? না, কাজ তো আমরা আগে থেকেই চালাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে যে পলিটিক্সটা র্যাডিক্যালাইজড হয়ে গেল, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা শপথ নিলাম যে আমাদের দেশকে সেই পথে অগ্রসর করতে হবে, সমাজতন্ত্রের পথে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের অগ্রসর করতে হবে। এসো এবার দেশ গড়ি। আমি বক্তৃতা দিতাম, ডাকসুর ভিপি হওয়ার পরেও বক্তৃতা দিয়েছি, যে পাকিস্তানিরা আমাদের জীবন থেকে অনেক বছর চুরি করে নিয়ে গেছে, এই হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে। ভাইয়েরা বোনেরা ওভারটাইম লেখাপড়া করেন,
ওভারটাইম লাইব্রেরি ওয়ার্ক করেন, 2 বছরের কোর্স 1.5 বছরে কমপ্লিট করে আপনারা সমাজতন্ত্রের কারিগর হয়ে যাতে দেশ সেবায় নিয়োজিত হন সেটার চেষ্টা করেন। এবং এই ধারায় আমাদের কার্যকলাপ চলতে থাকে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমি যখন ভিপি, এইটা নিয়ম ছিল, যারা ক্লাস পরীক্ষায় 1st, 2nd, 3rd হবে তাদের ব্লোন আপ বড় বড় ছবি দিয়ে নোটিশ বোর্ডে টাঙানো হবে। সেই গাল কাটা কামাল, মুরগি চড়া অমুক, এই যে পরবর্তীকালে দেখবেন এইসব নাম বের হয়েছে, তারাই হলো আলোচ্য। আমরা সেই আলোচ্য আসতে দিইনি। আমরা আলোচ্য হলো তারাই যারা শ্রেষ্ঠ ছাত্র। কালচারাল অ্যাক্টিভিটি, অমুক সমুক ইত্যাদি, বাউল গান, এই সব নিয়ে একটা বিরাট উৎসব আনন্দের ভেতরে চললো আর কি। এখন যে যারা ভিপি হচ্ছে তাদের মধ্যে কি আপনারা সেই স্পৃহা দেখতে পান যেটা আপনাদের মধ্যে ছিল, আপনারা যেভাবে করেছেন? অবশ্যই আছে, কিন্তু সবাইকে আমি এটা চিহ্নিত করব না। আমি তাদের ভেতরে এটা দেখতে পাই যার ভেতরে আদর্শবোধ এবং সমাজতন্ত্র, প্রগতি অভিমুখী চিন্তাটা খুব স্পষ্ট। আজকাল সংস্কারের কথা বলা হয় এবং পরিবর্তন করতে হবে পুরানা ব্যবস্থায়, কিন্তু একটা কথা প্রথমে বুঝে নিতে হবে, সংস্কার আর পরিবর্তন সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে। পেছন দিকে পরিবর্তন করে সংস্কার করে আমাদেরকে যদি মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তা আমরা তো সেটা গ্রহণ করবো না, জনগণ সেটা গ্রহণ করবে না। ডাকসুর নেতৃত্বে আমরা ভুয়া রেশন কার্ড উদ্ধার অভিযান চালাও, পরীক্ষায় নকল হয় এটার বিরুদ্ধে অভিযান চালাও, এবং দ্বন্দ্ব সৃষ্টি হলো আওয়ামী লীগের তলার নিচের গ্রাসরুটস এবং উপরে এটার সঙ্গে, এবং আমরা সেই সংগ্রামে আমাদের উপরে গুলি চালানো হলো। ভিয়েতনামের সঙ্গে আমরা সংগতি জানালাম 2003 সালে 1 জানুয়ারি প্রথম সরকারের গুলিতে ছাত্র মতিউল কাদের, মির্জা কাদের আর মতিউল ইসলাম 2 জন মারা গেল, আরও অনেকে আহত হলো। পল্টন ময়দানে হরতাল শেষে আমি বক্তৃতা করে বললাম যে যার হাত নিজের রক্তে রঞ্জিত সে কি পিতৃত্বের দাবি করতে পারে? পারে না। যতদিন ক্ষমা না চায় কেউ তাকে 73 সালে 1 জানুয়ারির পর 2রা বা 3রা জানুয়ারি, যতক্ষণ ক্ষমা না চায় তাকে কেউ জাতির পিতা বলবেন না। বিপির মধ্যে কি ধরনের গুণাবলী আপনি প্রত্যাশা করেন যে এরকম গুণাবলী থাকা দরকার একটা ইউনিভার্সিটির সকল কিছু তার উপর? আমাদের ইতিহাসটা বুঝতে হবে, ডাকসু কেন কিভাবে সৃষ্টি হয়েছে তার অভিজ্ঞতাগুলো আত্মস্থ করতে হবে। তৃতীয়ত, বর্তমান পরিস্থিতি তার নূতন কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এবং সেই অনুযায়ী কর্তব্যগুলোকে চিহ্নিত করতে হবে এবং সমস্ত ছাত্র সমাজকে মোবিলাইজ করে সেখানে নিয়ে আসতে হবে। এখানে দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে যে আবর্জনা জমেছে এতদিন, সেই আবর্জনা পরিষ্কার করাটাই এই মুহূর্তে একটা অন্যতম প্রধান কাজ। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? এটা ছাত্র সমাজকে দায়িত্ব দিতে হবে। এই আইডিয়াটা যদি ছাত্র সমাজের কাছে দেওয়া হয় যে আমরা এই প্যানেল বা তোমরা তোমাদের মতো করে সিদ্ধান্ত নাও, 2টা প্যানেল মিলিয়েও হতে পারে, কিন্তু ভোট দিয়ে এমন নেতৃত্ব তৈরি করো যারা এই আবর্জনা পরিষ্কার করার কাজে কমিটেড থাকবে। তার ভেতরে একটা প্রধান এবং প্রথম কাজ হলো যেই অর্ডিন্যান্সের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র রচিত সেটাকে সংস্কার করা। ডাকসুর প্রেসিডেন্ট ভিসি কেন থাকবে? ডাকসুর প্রেসিডেন্ট হওয়া উচিত ছাত্রদের ভেতর থেকে, এবং ভিসি প্রেসিডেন্ট তার যে কোনো সময় ডাকসুকে বাতিল করার বা তার যে কোনো এখতিয়ার, তো এইগুলো তো খুব অন্যায়। আরও কতগুলো বিষয়ে সংস্কার প্রয়োজন। এইগুলো সম্পর্কে সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা এবং ইতিমধ্যেই উপস্থাপন করা হয়েছে। ছাত্রদেরকে সেই ব্যাপারে রায় দিতে হবে। ডাকসুকে আমাদের ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে যে রাজনীতিটা আবির্ভূত হয় সেই জায়গায় তাদেরকে করতে হবে। পদে ছাত্র শিবির থেকে আছে, ছাত্র দল থেকে আছে, থাকুক, 45 জন আছে। অনেকে এটা নিয়ে বলে এটি কেমন কথা, 45 জন হবেই তো। এতদিন এটা একতরফা এক দল ছিল, ছাত্রলীগ ছাড়া কেউ থাকতে পারবে না। যেই থাকে তাকে আহত করছে, তাদের উপর হামলা চালাচ্ছে, গেস্ট রুম কালচার চালু করেছে, এটা তো সকলেই জানে। সুতরাং সমস্ত তো দম বন্ধ অবস্থায়।
এতজন ভিপি পদে যে পার্টিসিপেট করছে, এটা আপনি সাধুবাদ জানাচ্ছেন? বা এটা সাধুবাদ না, আমি এটাকে স্বাভাবিক একটা ট্রানজিশন প্রক্রিয়া। যখন এটা নতুন ফরমেশনের দিকে যাচ্ছে, নতুন একটা কালচারের দিকে যাচ্ছে। এতদিন কালচারটা ছিল যে জোর করে এমন ব্যবস্থা করবে কাউকে কথা বলতে দেওয়া হবে না। তা এখন নতুন করে পোলারাইজড হবে। তো সাধারণ ছাত্ররা তো দেখবে যে হ্যাঁ, এই ধারা রাজনীতির বিষয়বস্তুগুলো, আদর্শের বিষয়বস্তুগুলো সামনে আসবে। এইটা হতে হয়তো একটা টার্ম, 2টা টার্ম লাগতে পারে। আপনি ভাবছেন যে 2 বছর পরে এটার সংখ্যা কমে আসবে? হ্যাঁ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কেননা দেখা যাবে, এই বাড়িতে দেখা যাবে একবারে যে এটা। আপনার কি মনে হচ্ছে যে যেমনটা নিয়ম যে 1 বছর পর পর হওয়া, সেটাই কি হবে, নাকি এটা আবার কোনো পলিটিক্যাল সরকার আসবার পর তারা সেখানে ক্ষমতা প্রয়োগ করে আবারও সেই বিগত সালের মতো? আমার আশঙ্কা হলো যে পুরানো ব্যবস্থাই চালু থাকবে। তার লক্ষণ আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। যারা এত সংস্কারের কথা বলছে, তারা সংস্কারের আসল যে বিষয়বস্তু, বৈষম্য বিরোধী ছাত্র অভ্যুত্থান, তার মানে কি বৈষম্য দূর করার জন্য তো কিছু ব্যবস্থা রাখতে হবে। তো বৈষম্য দূর করার জন্য প্রশাসন কিভাবে চলবে, ভোট কিভাবে হবে, এইগুলো প্রয়োজন, আমি অপ্রয়োজন বলছি না। কিন্তু সরাসরি ডাইরেক্টলি যে বৈষম্য দূর করার জন্য কতগুলো পদক্ষেপ, এইগুলো তো একটাও নেওয়া হয়নি। শ্রমিকদের ন্যাশনাল মিনিমাম ওয়েজ নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে করা সম্ভব। আপনি এমনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, পিআর হওয়া? হ্যাঁ, পিআর হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেটা হইতে হবে জনগণের সমর্থনের ভিত্তিতে। জনসমর্থন তো এটা মিশ্র প্রতিক্রিয়া। হ্যাঁ, তো কেন ভোটে এটা ঠিক হবে? আছেন বা বিএনপিকে সাপোর্ট করেন, তারা বলছেন যে না, পিআর। হ্যাঁ, হবে, দ্বিমত থাকবে। দ্বিমত থাকে তো অন্যায় কিছু না। তাহলে এটা সমাধানে, মানে উপসংহারে কিভাবে যাবে? উপসংহার জনগণ ঠিক করে দেবে, মেজরিটি যারা যেই পক্ষে যাবে সেই পক্ষে। একটা কথা খুব ভুল করা হচ্ছে, ঐক্যমত। যারা এই কথা বলে তারা কি চায় যে সব মত এক মতে নিয়ে আসতে হবে? তাহলে তো বাকশাল করতে হয়। সবাই সাপোর্ট করে ঐক্যমতে যেটা হচ্ছে যে মেজর যে বিষয়গুলোতে, না, এইটা নিয়ে লাফালাফি করার দরকার কি? ঠিক আছে, আলাপ আলোচনা হোক, একমত হওয়ার চেষ্টা হোক। একমত হওয়ার পরেও 2টা দল একমত হলো, আরো 6টা দল ওর ভিন্ন মত পোষণ, অসুবিধা কি আছে? সেটাই তো হয়েছে যে নোট অফ ডিসেন্ট দিয়ে সেগুলো। নোট অফ ডিসেন্ট কেন? 2টা মত হবে। যেটা দরকার সেটা হলো বহুমতের সরকার থাকবে, বহুমতের সমাজ থাকবে। কিন্তু বহুমতের সমাজ থাকা সত্ত্বেও আমরা আমাদের মতভেদগুলোকে গণতান্ত্রিকভাবে নিরসন করতে সক্ষম, এইটা দাঁড় করাইতে হবে। যেমনটা বলছিলেন যে ডাকসু নির্বাচন হবার পর আপনি সেই পুরনো আভাসই দেখতে পাচ্ছেন। এই ডাকসু ইলেকশন হওয়ার পর না, আশঙ্কাটা হলো ডাকসু তো বিচ্ছিন্ন কিছু না। দেশের সামগ্রিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি যা, সেটার বাইরে তো ডাকসু বা অন্য কোনো ছাত্র সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। ইতিহাস এই কথা বলে, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। অর্থনীতি যদি লুটপাটের ধারায় চলে, তাহলে রাজনীতিও লুটপাটের ধারায় চলবে। এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে? কিছুটা ফেলবে। অনেকে এইটাকে অতিরিক্ত কি বলবো, ফ্লেয়ার আপ করার চেষ্টা করছে যে এইটার উপরে এই জাতীয় নির্বাচন নির্ভর করছে। আমার মনে হয় এটা আমি বলতে চাই যে ডাকসু বা এইসব ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ডিপলিটিক্যালাইজেশন, রাজনীতিকরণ খুবই ক্ষতিকর। রাজনীতি থেকে দূরে থাকো, সর্বনাশ। তাহলে পরে দেশ সম্পর্কে ভাবনার দরকার নেই, ছাত্ররা কিচ্ছু করবে না। আমার মতো আমি লুটপাট চালাই গেলাম, আমি আমার মতো ফ্যাসিস্ট শাসন চালাই গেলাম। আবার ওভার পলিটিক্যালাইজেশন করাও ঠিক হবে না, যে এইখানে না জিতলে আমার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে থাকবে না, বা আমি ওই এলাকার এমপি হতে পারবো না। ছলে বলে কৌশলে যেইভাবে পিটায় হোক, জোট চুরি করে হোক, ওইখানে আমার ছাত্র সংসদে জিততে হবে। এইটা ক্ষতিকর। এর বাইরে থেকে আমাদের সাধারণ ছাত্রদেরকে অধিকার দিতে হবে।
তোমার মতো করে তুমি তোমার। তাহলে যে আওয়াজটা উঠেছিল যে ক্যাম্পাস রাজনীতি মুক্ত, এই ব্যাপারে আপনি ঘোর বিরোধ? অবশ্যই অবশ্যই। ক্যাম্পাসে যে অঘটনগুলো ঘটছে এইটা অতি রাজনীতিকরণের জন্য হচ্ছে না, বরঞ্চ কম রাজনীতি হচ্ছে বলে হচ্ছে। কথাটা ভেঙে বলি, রাজনীতির নামে যেটা হচ্ছে সেটা হলো চাঁদাবাজি, মাস্তানগিরি, রিক্সা থেকে উঠায় এনে আটক করে এগুলো হচ্ছে। সেটা নাকি হয়েছে? হয়েছে, এবং সেইটারই ডেমনস্ট্রেটিভ এফেক্ট এখনো চলবে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। পুরানা রোগ আপনি না চাইলেও আপনাকে কিন্তু আক্রান্ত করার জন্য উদ্যত হয়েছে, এবং তার কিছু লক্ষণ দেখেই আমার শঙ্কাটা। কিন্তু আমার বিশ্বাসটা এখানে যে এটা তো যেহেতু হচ্ছে গণ অভ্যুত্থানের পটভূমিতে, এটা আমি একটুখানি উল্লেখ করেছিলাম। আমি আশাবাদী হই এই জায়গায়, তারা তো প্রত্যক্ষভাবে দেখেছে এই ৪৫ জন ক্যান্ডিডেটের ভেতরে সবচেয়ে ফাইটিং কে ছিল, এবং এখনও কে সেই আদর্শ নিয়ে চলছে, কোনো রকম এই দিক সেদিক হয়নি। সুতরাং সাধারণ ছাত্ররা যদি অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেইখানে আমি আশাবাদী হই যে সুস্থ ধারা সেইটা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এবং আমি কমিউনিকেশন বাড়াইতে চাই। আমি আন্তরিকভাবে অনুরোধ করব নিউ জেনারেশন, জেন জি, অবশ্য এখন নতুন এসে গেছে জেন এআই, আলফা, কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেশন বাড়ানো দরকার। আমাদেরই ভুল, আমরা আমাদের কথা ওদের কাছে পৌঁছে দিতে পারি না। আমাদের ভাষা ওরা ঠিক বুঝে না, ওদের ভাষা আমরা সবসময় সবটা বুঝে উঠি না। কিন্তু আমি আন্তরিকভাবে বলছি, আমি ওদের মতোই ছোট হতে চাই, তরুণ হতে চাই, চিন্তার নতুন চিন্তায় আমি সমৃদ্ধ হতে চাই, এবং এই ইন্টারাকশনের ফলেই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো আমরা একদম শেষ সময়ে একদম যারা ভিপি হবেন, বা ভিপি তো হবেন একজন, যারা পার্টিসিপেন্ট রয়েছেন, তাদের জন্য আপনার কিছু বলার আছে, বা কিভাবে তারা পরিচালনা করবে আপনার অভিজ্ঞতা থেকে? আপনি প্রথম দেশের স্বাধীনের পরে প্রথমবার আপনি ভিপি হয়েছেন, আপনার কোনো সাজেশন তাদের জন্য? না, সাজেশন হলো প্রথম দেখতে হবে যে ইলেকশনটা যাতে ঠিক মতো হয়, কোনো রকম হানাহানি, কোনো রকম জোটচুরি এইটার ভেতরে যাতে প্রবেশ করতে না পারে, এবং সাধারণ ছাত্ররা স্বাধীনভাবে মত দেখ। ২ নম্বর হলো প্রত্যেককেই জেতার জন্য চেষ্টা করতে হবে, পরাজিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তা না হলে গণতন্ত্র হয় না। আমি জিতিতেই হবে যেইভাবেই হোক, এটা কোনো কথার কথা না, পরাজয়ের জন্য। তৃতীয়ত হলো নিজেকে সমৃদ্ধ করতে হবে। ভবিষ্যতে যদি কর্তব্য আসে, ছাত্ররা যদি আমার উপরে আস্থা দেয়, আমাকে দায়িত্ব দেয়, আমি কি কি করব, সব কিছু নিজেই নিজের মন মতো গড়ে তোলেন না। এটা ওপেন মাইন্ড নিয়ে সাধারণ ছাত্রদের কাছ থেকে সাজেশনগুলো নেন, এবং তারও আগে বলবো বা না পরে বলবো বলছি না, তারই পাশাপাশি অতীতের আমাদের সময়ের অভিজ্ঞতাগুলো কাজে লাগলেও লাগতে পারে, আমি মনে করি লাগবে। অতীত অভিজ্ঞতার যেইটুক নির্যাস আমাকে সমৃদ্ধ করে এবং নতুন পথ চলার ক্ষেত্রে নতুন আইডিয়াস নিয়ে আসে, সেটা কিন্তু একটা মূল্যবান সম্পদ, সেটাকে অবহেলা করা সঠিক হবে না। একটা কথাই মেইন, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। সাধারণ ছাত্রদের কাছে সব কথার ভিতরে এই কথাটা দিয়ে শুরু করেন যে আমার উপরে বর্গা দিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। আপনারা প্রত্যেক ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা হলে নিজের নিজের অধিকার রক্ষা করার জন্য সংগঠিত হন, সচেতন হন, রাজনীতি বোঝার চেষ্টা করুন, রাজনীতি থেকে দূরে যান না, সঠিক রাজনীতি বুঝে আমাদের দেশ জাতি এবং সেইটাকে ইতিহাসের ধারায় সঠিক পথে প্রবাহিত করুন। ইতিহাসকে পেছন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র রুখে যান, সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন ভবিষ্যৎ রচনা করেন। মনে রাখবেন, এই দিনই দিন নয়, আরো দিন আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন যারা দেখছিলেন আপনাদের অনেক ধন্যবাদ মাছরাঙার সঙ্গে থাকবার জন্য।